আজকে সারাটা দিন শুধু রান্না করতে করতেই দিন গেছে। আর কি কি আইটেম রান্না করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সকালেই ছিল গরম গরম পারাটা আর সাথে এরকম জুরা মাংস। আমি এগুলা খেতে একটু বেশি পছন্দ করি, যেহেতু সামনে কোরবানি ঈদ। তার জন্য রুটির সাথে এরকম একটা পারফেক্ট হালুয়া তো চলেই। তো এর জন্য আমি একটা এরকম টাইপের হালুয়া রান্না করে নিছি। এটা হচ্ছে বুটের হালুয়া। তোমরা অনেকেই আছো যারা এরকম টাইপের হালুয়া পছন্দ করো। আমার এটা মানে ফেভারিট হালুয়া, এক নম্বর ইয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এই হালুয়াটা রান্না করলাম। তো এই হালুয়াটা রান্না করার জন্য প্রথমেই তোমাদের ঘি দরকার। তারপরে এখানে আমি যা যা নিয়ে নিছি ওইগুলাই নিয়ে নিবা, তাহলে দেখবা হালুয়াটা একদম পারফেক্ট হইতেছে। আর এই জায়গায় কিশমিচের পরিমাণটা একটু বেশি রাখবা। আর হালুয়াটা হওয়ার পর সাথে সাথে না কিছুতে আর কি ঢেলে ওই জায়গায় ঠান্ডা করতে দিবা, কারণ এগুলো একদম জমাট বেঁধে যায়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা পাতিলে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিছি যে চিনির পরিমাণটা তোমরা তোমাদের মতো মিষ্টি অনুযায়ী রাখবা, কারণ আমাদের বাসায় সবাই হালুয়া পছন্দ করে দেখে এরকম বড় পাতিলে পুরা হালুয়া রান্না করা হয়। আর গরুর মাংস খেতে খেতে যখন তোমাদের আর ভাল লাগবে না রুটির সাথে, তখন এরকম টাইপের একটা হালুয়া হলে তো কোনো কথাই নেই। তাই ঈদের আগেই আমরা এই হালুয়াটা বানিয়ে রাখি। তোমরা চাইলে এটা বানিয়ে খেয়ে দেখতে পারো। তারপর চিনি দেওয়ার পর যখন চিনির মধ্যে শিরাটা হয়ে আসছে, এরকম ঘন হয়ে আসছে, তারপর হচ্ছে দারচিনি আর এলাচ দিয়ে দিছি এটার মধ্যে। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ ইউজ করছি কালারটা সুন্দর আসার জন্য। তোমরা এই জায়গায় লিকুইড দুধ দিতে পারবা না, কারণ লিকুইড দুধ দিলে এটা পানি টাইপের হয়ে যাবে। তো এই জায়গায় আমি গুঁড়া দুধ ইউজ করছি প্রায় 1.5 কাপের পরিমাণের মতো। এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে চিনিটা গলানোর জন্য একটু ওয়েট করতে হবে। আর এই সময় একদম মনে রাখবা যে এরকম ক্যারামেল টাইপের করা যাবে না। এরকম হালকা যখন লাল হয়ে আসবে তখনই হচ্ছে বুটগুলাকে আগে সিদ্ধ করে ব্লেন্ড করে আমি রেখে দিছিলাম, ওইগুলাই দিয়ে দিছি এখানে। এখানে আর কিছুই ছিল না, শুধু যে বুটগুলাকে ব্লেন্ড করে রেখেছিলাম ওইগুলাকে দিয়ে দিছি। এগুলাকে দিয়ে এখন অবরন্তর নাড়তে হবে। নাড়াচাড়াটা তোমরা একদম প্রপারলি করবা। আর যখন ঘন হয়ে আসবে এটা অনেক বেশি ফুটতে শুরু করে, তো ওই সময় একটু সাবধানে থাকবা, কারণ এটা ঘনত্ব হওয়ার পর ফুটলে একদম হাত পা জ্বলে যেতে পারে যেই জায়গায় লাগে। এখন হচ্ছে ফ্লেভারের জন্য যেটা অবশ্যই দিতে হয় সেটা হচ্ছে ঘি। এই ঘিটা দিলে মানে এই হালুয়ার এতটা বেশি মজা হয় যে আমি কি বলবো তোমাদের কাছে, একটা অন্যরকমই ঘ্রাণ চলে আসে। ঘিটা দেওয়ার পর তোমরা একদম নাড়াচাড়া করে মিশানো শুরু করে দিবা। এখন এটা হচ্ছে বেশি কিছু করতে হবে না, এই যে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে, দেখবা তাহলে আস্তে আস্তে কালার চলে আসছে। দেখবা একটা অন্যরকমই কালার চলে আসছে। আর এই পর্যায়ে একটু সাবধানে থাকবা, কারণ এগুলো অনেক চিটে। কারণ মানে বলক ওঠার পর আর এগুলো হাতে পায়ে পড়লে সহজে এটা মানে দাগ হয়ে যায়। তো এটা আমার রান্না শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে এই জায়গায় বিকাল দিক দিয়ে একটু কিছু খাওয়ার ইচ্ছে হইতেছিল, তাই পুরি, ডিম পিঠা আর এটা কি পিঠা বলে, উম, চিতই পিঠা, সরি আমি ভুলে গেছিলাম। তো এই দুইটা নিয়ে নিছি। আর চিতই পিঠার সাথে ভাই এই দুইটা ভর্তা যে দিছে না, একটা হচ্ছে শুটকি দিয়ে মরিচ দিয়ে একটা ভর্তা করছে, আর সাথেরটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। অনেক বেশি মজার ছিল। সবথেকে বেশি মজা ছিল ধনিয়া পাতা ভর্তাটা। এটা প্রচুর পরিমাণ ঝাল ছিল আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর পিঠাটা অনেক বেশি ফুরফুরে ছিল, মানে ভিতর দিয়ে একদম একটা জালি জালি ভাইব চলে আসছে, অনেক বেশি মজার। তারপর আমার মনে হইতেছিল সন্ধ্যায় একটু মোমো টোমো খাওয়া যাক, তাই ভাবলাম যে মুরগির মাংস নাই তো কি হয়েছে, গরুর মাংস তো আছে, এগুলা দিয়েই বানায় ফেলাই। তো আমি এই জায়গায় পুরো আধা কেজি পরিমাণ গরুর মাংস নিছি, যেহেতু আমরা বাসায় সব ভাই বোনেরা একসাথে হয়েছি তার জন্য একটু বেশি তো দরকারি হবে। তো আমি 40টার মতো মোমো বানাইছিলাম। এটা আমার ফার্স্ট টাইম
এতগুলা মোমো বানানোর মতো বানাইছি। তো মোমো তো অল টাইম আমি ভিতরে মাংসটা রান্না করে দেই না, তাই আজকে ভাবলাম যে যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করতেছি, যাই না যদি ভাব দিলে না হয়, তাই আমি ভাবলাম গরুর মাংসটা রান্না করে তাহলে ভিতরে দেওয়া যাক। এটা ভেবে আমি গরুর মাংসটা রান্না করছিলাম। আর যদি তোমরা জানো যে গরুর মাংস কাঁচা ভেতরে দিলে ভাপ দিলে মোমো স্টিম করার পর হয়ে যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা। তারপর হচ্ছে আমি সব মাংসগুলো ব্লেন্ডার করে ঝুরা ঝুরা করে নিছি। আর এই জায়গা হচ্ছে কি, আমি আদা রসুন পেস্ট, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ আর একটু তেল দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মাখিয়ে নিতেছি। আর এই জায়গায় আমি কালারের জন্য একটু হলুদ ফাঁকি দিয়ে দিছি। হলুদের গুঁড়াটা দেওয়ার পর এখন নাড়াচাড়া করে এর মধ্যে আমি মাংসের কিমাটা দিয়ে দিব। আর এই পর্যায়ে না মাংসের কিমাটা দিলে অবনত নাড়তে চাড়তে হবে, কারণ এটা অনেক বেশি জমাট বেঁধে যায়। জমাট বেঁধে গেলে কোনো সমস্যা নেই, এটা তোমরা নাড়াচাড়ার উপর থাকলে দেখবা ছুটে গেছে, তারপর পানি দিলে আরও বেশি ঝুরঝুরা হয়ে যায়। তো এই জায়গায় আমি একটু সময় নিয়ে করতেছিলাম। আর ক্যামেরাতে অত বেশি মাংস বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গায় আমি আধা কেজি মাংস নিয়ে নিয়েছিলাম। আর ব্লেন্ড করার পর আরও অনেক বেশি হয়ে গেছিলো। আর এই জায়গা থেকে আমি অল্প একটু মাংস উঠিয়ে রাখছিলাম একটা কাজের জন্য, ওইটাও আমি তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করার জন্য রাখছি। যে দেখো এরকম করে একটু ছুটিয়ে দিলে না মাংসগুলো আলাদা হয়ে যাবে। আর পানি দেওয়ার পর দেখবা একদম ঝুরঝুরা হয়ে গেছে। আর হচ্ছে গিয়া এই সময় মাংসটা যদি একসাথে লেগে যায় সমস্যা নেই, এই যে দেখো তারপরে একদম ঝুরঝুরা হয়ে গেছে। তারপর কি একটু সময় নিয়ে আমি প্রথমে রুটির ডোগুলা বেলে রাখছিলাম। এটা হচ্ছে একটা সমস্যা, আমি ভাবছিলাম এতগুলা রুটি ডো বানাতে হবে, তাই প্রথম থেকে বেলে রাখি, কিন্তু না, আমি পরে এগুলা রান্না করে মোমোর শেপ দিতে যেয়ে দেখি যে সবগুলো একসাথে জমাট বেঁধে গেছে। আর এইটার থেকে বেশি দুঃখ লাগছে যে কাজটা হয়নি। তারপর হচ্ছে এটা হচ্ছে একদম একটা ইজি মোমোর শেপ, আমি এভাবে সবগুলো মোমো বানিয়ে নিছি। এই জায়গায় মেবি 30টা 27-28টার মতো হবে মোমো। আর আমি বাকিগুলো পরে বানিয়ে নিছি। তারপর আমি আস্তে আস্তে স্টিম করছি সবগুলাকে, মানে গরম পানির মধ্যে আমি দিয়ে দিছিলাম। তারপরে যে দেখো আম্মুও খাইতেছিল, আমিও খাইতেছিলাম, মানে সবাই মিলে খাইতেছিলাম। আর এইভাবে মোমো রান্না করলে এত যে মজা হয় আমি জীবনেও ভাবি নাই যে ভিতরে রান্না করে দিলেও এত বেশি মজার হবে। তো তারপর হচ্ছে আমি এই জায়গায় মোমোগুলা খাইতেছিলাম আর সবাই মোমো খাইছে, যেহেতু অনেকগুলা মোমো ছিল সবারই পারফেক্ট হয়েছে। তো দেখো তারপর মাংস রান্না করার জন্য চুকা দই লাগে না, তো তার জন্য আমি এই জায়গায় মোবাইল দেখে ফার্স্ট টাইম চুকা দই তৈরি করা শিখছিলাম। আর মাশাআল্লাহ প্রপারলি হয়েছে। তোমরা চাইলে আমি তোমাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করতে পারি কিভাবে এত পারফেক্ট একটা চুকা দই তৈরি করছিলাম। এটা আমি যেহেতু শিখছি আমার আম্মুর কাছ থেকে, তাই আমি ফার্স্ট টাইম এটা তৈরি করছিলাম। তারপরে একটু পরেই দেখি আব্বু রাতের বেলা লিচু নিয়ে আসছে। আর এই লিচুগুলোর সাইজ ছিল মাশাআল্লাহ অনেক বেশি বড় বড়। আমি তো পুরাই খাইতেছিলাম, আমরা সব ভাই বোনেরা মিলেই মজা করে খাইতেছিলাম। তারপর আমি যে মাংস উঠায় রাখছিলাম তার সাথে আরও কিছু মাংস নিয়ে ব্লেন্ড করে নিছি। এখন আমি একটু সিম্পলি মানে গরম ভাতের সাথে খাওয়ার জন্য কাবাব তৈরি করব। তো আমি এই জায়গায় বেশি কিছু দেই নাই, আমার কাছে এরকম বেশি কিছু ছিলই না বলতে গেলে। আমি এই জায়গায় শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা রসুন আর একটু হচ্ছে দারচিনি এলাচির বাটা, যেহেতু এটা গরুর মাংস তাই আমি এগুলো একটু বেশি পরিমাণ দিছি। তারপর এই জায়গায় আমি একটু জিরা গুঁড়াও দিছিলাম, যেটা আমি অফ ক্যামেরায় করছি। তারপর এখন লবণ দিয়ে এগুলাকে কি করতে হবে, ভালো মতো মাখাঝাকা করতে হবে। আর আমি বলবো যে মুরগির মাংসের তুলনায় গরুর মাংসর কাবাবটা অনেক বেশি মজার হয়। তোমরা যদি কখনো এরকম সিম্পলভাবে ট্রাই করে না থাকো, আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করো। এটা ট্রাই করতে কোনো কিছুই লাগে না, যেহেতু সামনে গরুর
কোরবানি ঈদ, তো তোমাদের বাসায় সবার বাসায় মাংস থাকে, তো আমি বলবো যে এরকম একটা কাবাব তৈরি করে দেখো, একদম সহজভাবে, অনেক বেশি মজার। আর মাংসটাকে একদম চেষ্টা করবে একদম ভালো প্রপারলি ব্লেন্ড করার জন্য। আমি একদম নরম করে ব্লেন্ড করে নিছি। দেখো একদম একটু হলুদের গুঁড়া নিছিলাম, একটু মরিচের গুঁড়াও নিছি, যেটা আমি অফ ক্যামেরায় করছিলাম। তারপর হচ্ছে এখন নাড়াচাড়া করে এগুলাকে ভালোভাবে মেখে নিতেছি। আর তোমরা একটু আমার ক্যামেরাটা একটু নাড়াচাড়া হইতেছে, এটাকে অ্যাভয়েড করো, কারণ আমি একা একা ভিডিও করতেছিলাম, এগুলা দিতেছিলাম আমার হাতেই, যেহেতু ক্যামেরা ছিল তাহলে একটু প্রবলেম হবেই, এটা স্বাভাবিক। তো তারপর দেখো যে এরকম করে না তোমরা শেপ দিয়ে নিবা, হ্যাঁ। আর একটু একটা ডিম নিয়ে নিবা, ডিমটার মধ্যে এটাকে কোট করে তারপর এটা চুলায় দিয়ে দিবা। আর একদম এটা যেহেতু গরুর মাংস, তাই এটাকে একদম লো আঁচে ভাজার চেষ্টা করবা। তারপর আমি একটা পেন নিয়ে নিছি, এখন এটার মধ্যে হচ্ছে কোট করে দিয়ে দিব। আর মনে রাখবা যে গরুর মাংসটা চুলায় দেওয়ার পর না এটা রাবারের মতো না একটু মানে চুপসে যায়, মানে এটা ছোট হয়ে যায়, তো এটাকে বড় বড় করে মানে গোল শেপটা দিয়ে নিবা। যেহেতু আমি একটু ছোট করে দিছিলাম তাই আমারটা দেখো কতটুক হয়ে গেছে। তোমরা যদি বড় করে শেপ দাও তাহলে দেখবে একটা পারফেক্ট শেপে আসে এটা হবে। তো আমি এটাকে এখন উল্টে পাল্টে একদম লো আছে এটাকে ভালোভাবে ভেজে নিতেছিলাম। এই জায়গায় ভাজার সময় আমার আম্মু আমাকে একটু হেল্প করতেছিল, যে আমি ক্যামেরা ধরছিলাম আর আম্মু এগুলাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এগুলাকে ভাজতেছিল। আর এই যে দেখো সবগুলো আমি একদম প্রপারলি ভেজে নিছি। আর তোমরা চেষ্টা করবে এটাকে আরেকটু ডুবা তেলে ভাজার জন্য, তাহলে এটা আরও বেশি সুন্দর হয়। আর যদি তোমাদের কাছে বিস্কুটের গুঁড়া থাকে তাহলে ওইটার মধ্যে কোট করে ভেজে নিবা। তারপর হচ্ছে আমি শুটকি ভর্তা তৈরি করতেছিলাম এটার সাথে খাওয়ার জন্য। পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। আর এই যে দেখো এইদিকে সবগুলা আমি একদম লাল লাল করে ভেজে নিছি। তারপরে যে সাথে হচ্ছে ডাল ভাজা, আর আমি গোস্তের কাবাবগুলো নিয়ে নিছি। ভাই এটার ফ্লেভারটা আমি যদি তোমাদের বলি একদম অসাধারণ। আর এই ডাল ভর্তাটা দিয়ে যদি এই গোস্তের কাবাবটা খাইছে আমার কাছে এত বেশি মজা লাগছে আমি কি বলবো। আর তো ডাল ভর্তা ছাড়াও এটা অনেক বেশি মজার হয়েছে। দেখো ভিতরটা একদম পারফেক্টলি এটা কুক হয়েছে, একদম নরম একটা জুসি জুসি ভাইব চলে আসছে। আর এটার মধ্যে তোমরা ঝালের পরিমাণটা বুঝে দিবা, আমি একটু ঝাল পরিমাণটা বেশি দিছিলাম, এর জন্য আরও বেশি মজা লাগছে। তোমরা যদি আমার মতো ঝাল পছন্দ করো তাহলে তোমরা এভাবে দিবা। আর অনেক বেশি মজা হয়েছিল এটা, আমি একদম রিয়েলি বলতেছি তোমাদেরকে।